গত ১৬ বছর ক্যাম্পাসগুলোতে প্রকাশ্য রাজনীতির সুযোগ ছিল না বলে মন্তব্য করেছেন নূর। ৪২ দলের সঙ্গে তারেক রহমানের বৈঠক, যেসব আলোচনা হলো তা জানতে পারবো বিস্তারিত প্রতিবেদনে। অপরাধ ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই বললেন মামুনুল হক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রেশার দিয়ে দেখো আরো ৫ লাখ নিতে পারো কিনা, এমনটাই শোনা গেল এনসিপি নেতার মুখে। দেশের বর্তমান পরিস্থিতি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জুলাই আন্দোলন সহ গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সোচ্চার দলগুলোকে এক কাতারে আনতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনেও মিত্রদের ঐক্যবদ্ধভাবে পাশে যান তিনি। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ঘোষণার পর মিত্র ৪২টি দলের সঙ্গে দুই দিন পৃথকভাবে আনুষ্ঠানিক বৈঠক করে বিএনপি। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন বর্জন করা আরও ২২টি রাজনৈতিক দলের সঙ্গে শিগগিরই বৈঠক করার কথা রয়েছে তারেক রহমানের। জানা যায়, শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনে থাকা ৪২ দলের সঙ্গে বৈঠক করেন বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ দলের কয়েকজন শীর্ষ নেতাও এতে অংশ নেন। তখন নেতাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। বৈঠকে অংশ নেওয়া কয়েকজন নেতা অভিন্ন তথ্য দিয়ে যুগান্তরকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে অন্তর্বর্তী সরকারের নির্বাচনী রোডম্যাপ ঘোষণার মধ্যে দিয়ে আগামী নির্বাচনের প্রক্রিয়া এক ধাপ এগিয়েছে। এজন্য বিগত সময়ে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলাপ আলোচনা করেছেন তিনি। ৩১ দফা নিয়ে সবাইকে জনগণের কাছে যাওয়ার কথা বলেছেন। বৈঠকে মিত্র দলগুলোর নেতারাও যুগপৎ আন্দোলনের মতো আগামী নির্বাচনে বিএনপির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা যোগ্য নেতাদের নির্বাচনী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার কথাও বলেন কয়েকজন মিত্র নেতা। আগামী নির্বাচনে আসন ও সরকার গঠনের যোগ্যদের যথাযথ মূল্যায়নের প্রত্যাশার কথাও জানান তারা। সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই পর্যায়ে দেশের ৬৮টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এর মধ্যে ৬৪টি দল রয়েছে যারা বিগত সরকারের আমলে নির্বাচন বর্জন করেছিল। এছাড়া ২৪-এর গণঅভ্যুত্থানের পর গঠন হওয়া এনসিপি সহ আরও ৪টি দলের সঙ্গে এই বৈঠকে অনানুষ্ঠানিকভাবে হতে পারে। এছাড়া আন্দোলনের শরিক ৪২ দলের শীর্ষ নেতাদের সঙ্গে 1-to-1 বৈঠক শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে। ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার যুগান্তরকে বলেন, আমরা সবাই একসঙ্গে লড়াই করেছি, এই ঐক্য অটুট রাখতে হবে। আগামী দিনেও যে কোনোভাবে ঐক্য ধরে রাখবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে অনেকেই বলেছেন যে আগামী নির্বাচনে সবাই মিলে যাতে এক থাকা যায়, একসঙ্গেও কাজ করা যায়। তবে ওনার দিক থেকে উনিও বলেছেন এ ব্যাপারে আমাদের ঐক্যটা ধরে রাখতে হবে। আগামী নির্বাচন ও সরকার গঠনে আমরা একসঙ্গে থাকব। আগামী নির্বাচনে জোট গঠন প্রসঙ্গে তিনি বলেন, এখন তো আলাপ আলোচনা চলছে, জোট হোক বা না হোক আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম আমাদের তালিকা তাদের কাছে আছে। ওনার কাছ থেকে যে আশ্বাস আমরা পেয়েছি সেটা আমরা সবাই আশা করি একসঙ্গে মিলে নির্বাচনে অংশগ্রহণ করব। যোগ্য প্রার্থীর মূল্যায়ন তিনি করবেন। গত ১৬ বছর ক্যাম্পাসগুলোতে প্রকাশ্য রাজনীতি করা যেত না বলে যৌক্তিক আন্দোলনে শিবির সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা গুপ্ত থেকে যোগদান করত বলে মন্তব্য করেছেন নুরুল হক নূর। তিনি আরও বলেছেন, জুলাই আন্দোলনের পরবর্তী এখনও যারা প্রমিনেন্ট ফেস তাদের অধিকাংশের ছাত্র অধিকার পরিষদ থেকে উত্থান হয়েছে। ছাত্র অধিকার পরিষদ থেকে তাদের রাজনীতির হাতেখড়ি হয়েছিল। আমরা নেতৃত্ব দিয়ে মরা ক্যাম্পাসে তাদেরকে কি প্রতিবাদের জোয়ার তৈরি করেছিলাম। এ সময় তিনি আরও বলেন, গত ১৬ বছর ক্যাম্পাসগুলোতে প্রকাশ্য রাজনীতির সুযোগ ছিল না। আমাদের কর্মকাণ্ডে শিবির কর্মীরা আসত। আমাদের সকল যৌক্তিক আন্দোলন সংগ্রামে ছাত্রদল ও বামপন্থী সংগঠনগুলো সমর্থন দিত। আমরা নেতৃত্ব দিয়ে মরা ক্যাম্পাসে কি প্রতিবাদের জোয়ার তৈরি করেছিলাম। জুলাই আন্দোলনের পরবর্তী আমরা যে ধরনের ছাত্র রাজনীতি চাই, ছাত্র অধিকার পরিষদ সেই পদ্ধতির দিকেই হাঁটছে। ২০১৮ সালে আমরা যেভাবে ছাত্র অধিকার পরিষদকে গড়ে তুলেছিলাম, আমাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে ছিল দলীয় দাসত্ব, বাইরে স্বতন্ত্র ধারার একটি সৃজনশীল ও মেধাভিত্তিক ছাত্র রাজনীতি।
তিনি আরও বলেন, 90-এর এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্র সংসদ নেতারা একটি অগ্রণী ভূমিকা রেখে এই জাতিকে মুক্ত করেছিল। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকারের সভাপতি, সম্পাদক সহ নেতাকর্মীরা। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সক্ষমতা রয়েছে, তারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অপরাধ সংগঠিত হওয়ার আগ পর্যন্ত তারা নিষ্ক্রিয় থাকে। অপরাধ সংগঠনের পর তারা দ্রুত আসামি ধরতে সক্ষম হলে অপরাধ ঠেকাতে তাদের কার্যকর উদ্যোগ নেই। রবিবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহীর মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে মামুনুল হক বলেছেন, সুস্থ, সুন্দর ও সবার অংশগ্রহণ একটি নির্বাচন আয়োজনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকার 1 নম্বর অগ্রাধিকার দেওয়া উচিত। সরকারকে মনে করিয়ে দিচ্ছি, কাঙ্ক্ষিত সংস্কার, খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার, লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, এদেশের মানুষ দীর্ঘদিন ধরেই ঐক্যবদ্ধ ইসলামী দলকে ভোট দিতে আগ্রহী, কিন্তু বারবার তারা হতাশ হয়েছে। বর্তমানে পরিস্থিতি আবারও ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ এসেছে। এবার যদি জনগণকে হতাশ করা হয়, তাহলে ইসলামপন্থীদের জন্য এই সুযোগ আর ফিরে আসবে না। অতএব আগামী জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচনে ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন দলটির সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মুফতি সাইদ নূর, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা কুরবান আলী কাশেমি, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন এবং মাওলানা আব্দুল আজিজ প্রমুখ। জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগর শাখার নতুন কমিটির যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে আবারও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে 5 লাখ টাকা চাওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। এতে আন্দোলন বন্ধের বিনিময়ে টাকা নিতে পরামর্শ দিতে শোনা যায় তাকে। এর আগেও বড় অঙ্কের চাঁদাবাজি ও মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিনি। নিজামুদ্দিন দাবি করেন, এটি পুরনো ভিডিও। এনসিপি নেতারা জানিয়েছেন তারা বিষয়টি নিয়ে ব্যাখ্যা চাইবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি ভিডিও আপলোড করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলাম লেখেন, সাইফ পাওয়ার টেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজামুদ্দিন 5 লাখ টাকা আত্মসাৎ করেছেন। এটা শুধু দুর্নীতিই নয়, এটি ছাত্র জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। ফেসবুকে ছড়িয়ে পড়া 1.5 মিনিটের ওই ভিডিওতে আফতাব হোসেন রিফাত নামে একজনকে নিজামুদ্দিনের সঙ্গে মেসেঞ্জারে কলে কথা বলতে দেখা যায়, যেটি অন্য আরেকটি ফোনে ভিডিও করা হয়। শুরুতে আফতাব হোসেন বলেন, যদি মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করে তখন কি করব? জবাবে নিজামুদ্দিন বলেন, আন্দোলন বন্ধ করাবো, তোমারে দিছে টাকা। এপাশ থেকে হ্যাঁ জবাব দেন আফতাব, কত লাখ টাকা দেওয়া হয়েছে এমন প্রশ্ন আফতাব বলেন 5। এরপর নিজামুদ্দিনকে বলতে শোনা যায়, আরও বেশি নেতা প্রেশার দিয়ে তোমরা দেখো ওর থেকে আরও 5 লাখ নিতে পারো কিনা, নিতে পারলে ওদেরকে আমি এনে রোহান মির্দের এসে কিছু দিয়ে দিলাম। অভিযোগের বিষয়ে নিজামুদ্দিন বলেন, পুরনো ভিডিও ছড়িয়ে আমাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, এগুলো পরিকল্পিত। এর আগে গত 5 জুলাই নিজামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে রিয়াজুল জান্নাত নামের এক নারী। চিঠিতে ওই নারী উল্লেখ করেন, 2 কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দিয়েছেন নিজামুদ্দিন। এরপর নিজামকে বহিষ্কার করা হয়েছিল, পরবর্তীতে কিছুদিন তাকে আবার দলে ফেরানো হয়েছে। সবশেষ 9 আগস্ট এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির ঘোষণা করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। 32 সদস্যের ওই কমিটিতে নিজামকে যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়।